এগুলো আমাদের টার্কিতে বসে টার্কিশ ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট। আর ছোট ছোট টুকরা দেখতে পাচ্ছেন, এটা আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটাকে বলা হচ্ছে প্রফেট মুসা আলাইহিস সালামের যে লাঠি, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের যে হাত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পট যেটা তিনি ইউজ করেছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল-ফারুক বলছি ইস্তাম্বুল থেকে। আমার সাথে আছে নাসির ভাই নিউ ইয়র্ক থেকে, আর কালাম বাহরাইন থেকে। আমরা তিনজন একসাথে ঘুরে বেড়াচ্ছি ইস্তাম্বুল, টার্কি। আমরা আছি এখন ইস্তাম্বুলে। আজ শুক্রবার। আমরা অনেক অনেক মজার অনেক কিছু জায়গা ঘুরে বেড়াবো এবং মজার খাবার আপনাদের খেয়ে শেয়ার করব। আমরা ইস্তাম্বুলের যেই অংশটাতে আছি এটাকে বলে ওল্ড সিটি। আমাদের হোটেল থেকে পোর্ট এলাকাতে যেতে 10-15 মিনিট হাঁটতে হয়। এই যেখানেও পথিকদের জন্য হাত ধোয়ার জন্য অথবা হাত মুখ ধোয়ার জন্য, অজু করার জন্য এরকম কল আছে, যেখানে মানুষ সবসময় ড্রিঙ্কিং ওয়াটার পেতে পারে। সেই সুলতানদের আমল থেকেই এটা একটা ট্রেডিশন, যারা শহরের লোকজন তাদের জন্য ফ্রি ওয়াটার, বিশুদ্ধ পানির ব্যবস্থা করা এটা সরকারের দায়িত্ব। সেইভাবেই এখন এটা এখানে মেনটেন করে। সকালের সময়টা হাঁটাহাঁটি বেশ ভালোই লাগে, সুন্দর ওয়েদার, টেম্পারেচার ভালো, আর ভিড় কম, একেবারেই কম। আমরা এখনো ব্রেকফাস্টের জন্য কোনো জায়গা খুঁজে পাই নাই। স্টোনের ওয়াকওয়ে। জি নাসির সাহেব বলেন। অবাক কাণ্ড, প্রায় 15 মিনিট হাঁটলাম, দামি কম দামি কোনো রেস্টুরেন্টে দেখলাম না ব্রেকফাস্টের জন্য ওপেন। কারণ এখন আসলে লোকজনই নেই, দেখতে পাচ্ছেন, খাবে কে? নতুন আর পুরনের সহবাস। আমরা ব্লু মস্ক আর আয়া সোফিয়ার ওখানে চলে এসেছি। ব্লু মস্কে কনস্ট্রাকশন চলছে, ওদের মিনারেট গুলো রেনোভেশন হচ্ছে। আর এই তো তার অপোজিটেই আয়া সোফিয়া। তো আমরা আসছি যেখানে, এটা একটা বাজার, গ্র্যান্ড বাজার না, এর নাম হলো রাস্তা বাজার। যদি আমেরিকা থেকে এসেও ব্রেকফাস্ট অ্যাফোর্ড করতে না পারি তাহলে দিস ইজ টু এক্সপেন্সিভ। যাই হোক, আমরা মনে হয় এখন আসলে শুধু কলা আর এই ফিগ খেয়ে ব্রেকফাস্ট শেষ করব, আর সাথে ফলের সাথে খাবো ইয়োগার্ট। আমাদের কিনে আনা ব্রেকফাস্ট খাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা খুঁজে পেয়েছি। এখানে বেশ বেঞ্চ আছে মানুষের বসার জন্য, এখানে বসে বসে আমরা আমাদের ব্রেকফাস্ট করব। বিউটিফুল একটা জায়গা। এগুলো আমাদের টার্কিতে বসে টার্কিশ ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি এটা ইন্টারন্যাশনাল ব্রেকফাস্ট। আমরা সবাই বেঞ্চে বসে কলা খাই। কলা আর ফিগ খেয়ে এই যে মৌমাছি আমাকে ভালোবাসা জানাতে এসছে, আর এখন এই যে টক দই ওর মাঠা, পারফেক্ট কম্বিনেশন। ব্রেকফাস্ট করলাম, ভালোই স্যাটিসফাইং ছিল, অনেক বাতাস। যাই হোক,
হেঁটে বেড়ানোর জন্য এটা এই এলাকাটা একটু একটু কঠিন, কারণ পাহাড় তো, পুরোটাই পাহাড়ি এলাকা, উঁচু নিচু রাস্তা, এইভাবে উঁচু নিচু হেঁটে হেঁটে যেতে হবে। তো এখানে আহ, যারা টার্কিশ লোকাল, টার্কিশ সিটিজেন, তাদের জন্য 400 লিরা, আর বিদেশিদের জন্য 2400 লিরা, মানে 60 আমেরিকান ডলার। আর এটা হলো সবচেয়ে এক্সপেন্সিভ একটা ট্যুর যেটা আমরা দেখতে যাচ্ছি। এখানে $60 শুধু ঢোকার জন্য। এখানে এক সময় চারিদিকে গার্ড থাকতো, আর রাজপুত্র রাজকন্যা তারা এখানে খেলাধুলা করতো। অফিসিয়াল বিজনেসও হয়তো এখানে যারা আসবে তারা এখান দিয়ে যেতে হতো। আমরা যাচ্ছি সুলতানের হ্যারেমে, যেখানে তার সব মহিলারা, তার সব কঙ্কোবাইন, ওয়াইফ, হোয়াটএভার, তারা যেখানে থাকতো সবাই। সব হ্যাঁ, এটা একেবারে মানে একটা ম্যাসের মতো মনে হচ্ছে না? একদম খোলা ফ্লোর আর অনেক বড় ছাদ। এখানে কিভাবে কে কোথায় থাকতো আমি এখনো শিওর না, তবে মনে হচ্ছে হয়তো এখানে এক একজনে পর্দা টাঙিয়ে তাদের থাকার ব্যবস্থা হতো। সেটা হলো সেই সময় ডরমেটরি, যা হ্যারেম, আর ফায়ার প্লেস এখানে একটা, তাহলে বোঝা যাচ্ছে এটা একটা লিভিং কোয়ার্টার। তাহলে এই এক একটা জায়গা, ছোট ছোট জায়গার মধ্যে এক একজনের থাকার জায়গা ছিল, এবং সুলতানের যখন মন চাইতো তাকে ডেকে নিয়ে যেত, এবং তাকে তখন স্পেশাল গোসল টুসল দিয়ে স্পেশাল জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুছিয়ে সুলতানের কাছে প্রেজেন্ট করা হতো। এখন আমি শিওর না, কিন্তু এখানে এসে যেটা মনে হচ্ছে যে আসলে আমরা তো হিউম্যান বিইং, যত পুরনোই হোক আগের হোক। এই যে দেখতে পাচ্ছেন একটা কাবার্ড অথবা ছোট জামা কাপড় রাখার ক্লোজেট আর একটা জানালা, আমার মনে হয় এইটা ছিল একজনের জন্য নির্ধারিত, এবং এখানে একটা পর্দা দিয়ে মনে হয় সেপারেট করা হতো, যেহেতু মেয়েদের ডরমেটরি, অত বেশি প্রাইভেসির কোনো প্রয়োজন ছিল না। তো এইভাবে মনে হয় থাকতো, এবং দোতলায়ও আরও থাকার জায়গা আছে। তা এটা আমার মনে হয় এটা হলো মসজিদে অজুখানা, এর ভিতরে মসজিদও আছে। ডিজিটালি আমি এর ভিতরে ঢুকে যাচ্ছি,
যেহেতু এখানে ভিতরে ঢোকা নিষেধ, কিন্তু ডিজিটালে ঢোকা নিষেধ নাই। একটা ওয়াশরুম, আর আলো আসে এখানে দিনের বেলা ওই উপরে গুলগুলি চিত্র যে আছে সেটা দিয়ে। এটা ছিল তাদের বাথটাব, আমি ধরে নিচ্ছি কারণ আর কোনো বর্ণনা দেয়া নাই। আর এছাড়া এখানে কি হবে, এটা একটা গর্ত আর ছিল পাইপ আছে এখানে পানি আসার জন্য। এটা হুক্কা বার, অথবা এখানে তারা হুক্কা এনজয় করতো, টোবাকো এনজয় করতো, পাইপ টানছে। হ্যারেমের ললনাদের উপরে যাওয়ার সিঁড়ি, যারা দোতলায় থাকতো। যাই হোক, সবই খুব ক্লস্ট্রোফোবিক, একেবারে চিপা চিপা। আর এই যে ছাদ এত পরে, আপনি যে একটু খোলামেলা চান, মেয়েরা যদি একটু খোলামেলা আলো চাইতো তারা এখানে আসতো। তো কিন্তু খুব ছোট ন্যারো সব কিছু। তো আমি মোটামুটি নিশ্চিত এটা একটা বসার জায়গা, এখানে বেশি সবাই আগুন জ্বালিয়ে আড্ডা মারত। এখানে এসে তারা হয়তো হাঁটাহাঁটি করতে, একটু ফ্রেশ হওয়ার জন্য, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। আর এখানে গোলামি ডায়ার্সি হেড স্লেভ অফ দ্য ডোর। ও আচ্ছা, এখানে যে হেড স্লেভ, হেড খোঁচা যে ছিল, তার থাকার জায়গা এটা। তো মেয়েদের চাইতে সুন্দর জায়গা তার। সেটা নিচে আগুন জ্বালানো হতো এবং সেই গরমে এই যে পাথরগুলো আছে এটা গরম হয়ে যেত এবং এখানে শুয়ে তারা ভাত নিত। ফাইনালি খুঁজে পাইলাম, এটা নিশ্চয় বলতে হবে একটি জিনিস, এটা একদম সরাসরি নিচে চলে গেছে, ফ্লাশে কোনো সিস্টেম নাই। তবে ধোয়ার জন্য, পরিষ্কার করার জন্য পানির ব্যবস্থা আছে। দুইটা কল্পনা যায় না, গরম পানি ঠান্ডা পানি হতে পারে। হ্যালো, বিগ মাউন্ট গেট এর নাম। অনেক উঁচু সিলিং। আর যে হ্যারেম পোর্টাল অথবা যে প্যালেস হ্যারেম, এটার ভিতরে ছবি তোলা নিষেধ। ওয়াও, what a grand room. This is truly beautiful. এটা হলো সুলতানের, এখানে এসে যে সুলতান এখানে বসতেন এবং এখানে নর্তকীরা নাচ গান করতো, তিনি সেগুলো এখানে এনজয় করতেন। এবং দিস ইজ রিয়েলি ট্রুলি অ্যামেজিং, বিউটিফুল একটা রুম এন্টারটেনমেন্টের জন্য। অনেক বড় করে সাইন, বিভিন্ন জায়গায় ছবি তোলা নিষেধ, কিন্তু ভিতরে আসলাম পরে যখন ছবি তুলতে গেছি না করে নাই, আর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে তুললাম এবং অন্যান্য সবাই তুলছে। তো বুঝলাম না আসলে আর কি এনফোর্স করে নাকি করে না, কি ঘটনা বুঝতে পারলাম না। যাই হোক, এখানে সবচেয়ে সুন্দর হলো এই রুমটাই। তো এটা হলো প্যালেসের যে তাদের যে হ্যারেম, এটা হলো ইনার হ্যারেম, মানে এটা মনে হয়
কুইন অথবা সুলতানের ওয়াইফ অথবা তার কঙ্কোবাইন প্রাইভেট কালেকশনের জন্য মনে হয় এই জায়গাটা। এটাকে দেখে মনে হচ্ছে এখানে যে প্যালেসে এসছি কোনো। এখানে একটা ফায়ার প্লেস আছে বিরাট বড়, সোফা বসার জন্য, এবং বাইরের ভিউটাও খুব সুন্দর। এখানে বসে বসে আপনি ইনডোর আউটডোর একসাথে এনজয় করতে পারবেন। আবার ক্যানোপি দেয়া। হিউজ কোর্টইয়ার্ড। এটা এই যত হ্যারেমটা, আসলে আমরা প্রথমে যে ঢুকেছিলাম সেটা খুবই ছোট এবং ক্রাউডেড, কিন্তু এটা মনে হয় হ্যাঁ এটা রাজকীয় কোনো একটা কিছু। কোর্টইয়ার্ডটাও অ্যামেজিং, ভিউ আনবিলিভেবল। নিচে কি হতো কে জানে। এটা হলো সম্রাটদের, সুলতানদের কিচেন। আর এটা হলো তোকে দেখলেন ধোয়া মোছার জায়গা, স্টোরেজ, ফ্রেশ সবজি, হাঁড়ি পাতিল। হাঁড়ি পাতিল এত ছোট ছোট, আসলে সার্ভিং ডিশ সবগুলো, তাদের ইউটেন্সিল। দেখে মনে হচ্ছে এগুলো সবই সার্ভিং ডিশ। রান্নার হাঁড়িটা এত ছোট হবে না, অ্যাকচুয়ালি রান্নার হাঁড়ি দেখাচ্ছি। এই যে বড়টা হলো রান্নার হাঁড়ি, এটাতে রান্না হতো আর ছোট ছোট ডিশগুলোতে সার্ভ করা হতো। আর এই যে সুলতানের শেফ। আর এটা হলো সুলতানের যে মা ছিল, সে মায়ের জন্য কোর্ট ইয়ার্ড, সেখানে সে তার দাস দাসীদের নিয়ে হ্যাং আউট করতো, সখীদের নিয়ে। এখানে যে এক্সপোজ করে রাখা হয়েছে ওয়ালের কিছু অংশ দেখানোর জন্য, ভিতরটা দেখতে কেমন, পাথর এবং এই কাঠ দিয়ে এই ফ্রেমটা তৈরি করা হয়েছে, এবং বেশ কয়েক জায়গায় এইভাবে খুলে খুলে রাখা হয়েছে এটার অংশ, যেন আমরা দেখতে পারি কিভাবে এটা বানানো হয়েছে। এই যে পাথর, ইট, তার উপর চুনাবালির যে সুরকি, অ্যাকচুয়ালি এটা আমাদের যে ঝিনুক, ঝিনুকের গুঁড়ো এবং সব মিশিয়ে যে সুরকিটা হয় সেটা। আমাদের বাংলাদেশের পুরনো গ্রামের যে পুরনো প্যালেসগুলো আছে, জমিদার বাড়ি, সেগুলো কিন্তু একইভাবে তৈরি। তারা সে বিভিন্ন টোর গ্রুপের মাঝে সাথে, আসলে প্রয়োজন হয় না, কারণ এখানে অডিও ট্র্যাক আছে, আপনি শুনে শুনে যেতে পারেন, অথবা লেখা আছে, সবকিছু পড়ে জেনে নিতে পারেন। ছবি তোলার ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আমি তো প্রথম দিকে কিছুই তুলি নাই, কারণ লেখা আছে দরজার সামনে তোলা নিষেধ, কিন্তু ভিতরে যে দেখি সবাই তুলে, পরে আমিও তুললাম গার্ডের সামনেই, তাকে জিজ্ঞেসও করলাম, কিছু বলে না, ফাইন। কাজে বোঝা গেল ছবি তোলা নিষেধ লেখা আছে, কিন্তু এটা এনফোর্সড না। বিভিন্ন সময়ে কাবা ঘরের চাবির এবং তার পাউচ।
এটা কাবা ঘরে যে দরজা ছিল পুরনো, তার একটা অংশ এখানে আছে। এটা 1593 সনে এই দেশে আসে। আর ছোট ছোট টুকরা দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের কিছু যে তার মধ্যে যে প্লাস্টার লাগানো আছে তার কিছু অংশ। কাবা ঘরের যে পোস্ট, সিলিং এর যে পোস্ট ছিল তার কিছু অংশ যেটা রিপ্লেস করা হয়েছে সেটা এখানে এনে সংরক্ষণ করা হয়েছে। এটাকে বলা হচ্ছে প্রফেট মুসা আলাইহিস সালামের যে লাঠি, এটাকে বলা হচ্ছে সেই লাঠি। অনেক লম্বা না, 4 ফিট এবং 4 কোণ আছে। এখানে যে লাইট যেভাবে দেওয়া আছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এটা রাউন্ড কোনো স্টিক না, 4 কোণ আছে একটা স্টিক, এবং তার ভিতর দিয়ে আবার রিবস এর মতো কারুকার্য আছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের যে হাত, সেটা সংরক্ষিত হয়েছে এখানে। তার ভিতরে আমরা দেখতে পাচ্ছি তার বোন, হাতের যে হাড় সেটা ভিতরে সংরক্ষিত করা আছে। আর এটার ভিতরে তার স্কাল বোন সেভ করা আছে। ওনার খুলির মাথার খুলি, একটা কলেমা লেখা, একটা মাথার হ্যান্ডকারচিফ, রুমাল, বড় রুমাল। সুবহানাল্লাহ, পাথরের তৈরি একটা পট যে এত পাতলা হতে পারে এটা না দেখলে বুঝতাম না। এটা হলো আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পট যেটা তিনি ইউজ করেছেন, পাথরের তৈরি পিঠ। বা দাউদ আলাইহিস সালামের তরবারি, এটা 2.5 ফিটের উপর হবে লম্বা, আর 3 ফিট হ্যান্ডেল সহ প্রায় 3 ফিট লম্বা হবে দাউদ আলাইহিস সালামের তরবারি। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ, মাশাআল্লাহ, পা তো অনেক বড়। আই মিন আমাদের এটা কত সাইজ 12 কি 14 হবে জুতার মাপে, কিংবা আরো বড়, 16, সাইজ 16 হতে পারে, বিরাট বড়। সূরা আল কাহফ হাতে লেখা কোরআন এটা। আর লোক কাবা ঘরের এক সময় ব্যবহৃত যে কালো পাথর আছে হাজরা আসওয়াদ, তার কেসিং এটা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কার্ডিগান, এটা চেস্টের ভিতরে সংরক্ষিত, একটা জামা এটার ভিতরে আছে। এখানেও আরো একটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটপ্রিন্ট সংরক্ষিত আছে, এবং আগেরটার মতোই একই সাইজ, বিরাট বড়। আই মিন সাইজ কত হবে আই ডোন্ট নো, হিউজ। অথচ আমরা জানি তিনি অনেক লম্বাও ছিলেন না, আবার শর্টও ছিলেন না, কিন্তু পা তো সেই তুলনায় অনেক বড়, মাশাআল্লাহ। নবীর পাঠানো বিভিন্ন চিঠি, যেটা বিভিন্ন রুলারদেরকে পাঠানো হয়েছিল, এটা হলো সেই চিঠি যেটা পাঠানো হয়েছিল হ্যারিস বিন ইবনে সামির আল গাসানি। আর চিঠির মধ্যে যে নবীজির যে আংটি, সেই আংটির যে সিল, স্ট্যাম্প দেখতে পাচ্ছেন মারা হয়েছিল। নবীজির দাড়ি, হেয়ার যেটা ফেশিয়াল হেয়ার, সেটা প্রিজার্ভ করা হয়েছে। যেটার ভিতরে দেখা যাচ্ছে একটা একটা চিকন চুলের মতো যেটা দেখা যাওয়ার কথা, এটা ভিতরে প্রিজার্ভ করা। এটা নবীজির সিল। যে পাত্রে সাহি ইবনে সাদ নবীজিকে পানি খেতে দিয়েছিলেন সেটা দেখবেন এখন, এটাই সেই পাত্র। এটাকে প্রিজার্ভ করার জন্য মেটাল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে, বাট কাঠের একটা পাত্র, মেটাল কেসিং এর ভিতরে রাখা হয়েছে, আসলে কাঠের একটা পাত্র। এখানে নবীজির দাড়ির কিছু অংশ দেখা যাচ্ছে, নবীজির দাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এটার ভিতরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত সংরক্ষিত করা হয়েছে।
নবীজির পায়ের আরো একটা স্যান্ডেল, যেটা আমি আগে কখনো কোথাও কোনো ছবিতে দেখি নাই, এই ফার্স্ট টাইম দেখতে পেলাম আমি এটা। উপরে হলো নবীজির যে আহ, ধনুক, এটা ধনুক, আর তার কেস, এবং নিচে তার তরবারি, কেস সহ একদম মণিমুক্তা খচিত। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করানো হয়েছিল যখন তার মৃত্যুর পর, তার কিছু পানি এই কাচের বোতলে সংরক্ষিত করা ছিল, তার ভাঙা অংশ দেখতে পাচ্ছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। তিনটা তরবারি তার। তবে মনে হয় না এটা যুদ্ধে ব্যবহার করার জন্য, খুব সম্ভবত এটা সেরেমনিয়াল অথবা কোনো অনুষ্ঠানে ব্যবহার করা হতো ডেকোরেশন হিসাবে। আর এটা ছিল মনে হয় যুদ্ধে ব্যবহার করা, যেটা তিনি যুদ্ধে ব্যবহার করেছেন, এটা আমার ধারণা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি, এটা যে যুদ্ধে ব্যবহৃত হয়েছে সেটা মনে হচ্ছে। সাইজ বিখ্যাত জুলফিকার হযরত আলীর তরবারি। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি। বেবি ফাতেমার যে বিয়ের সময় ওয়েডিং ভেল যেটাকে বলে, তার সেটা। আর পিছনে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জামা। আরো একটা জামা, যেটা বিলং করে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এই জামা সম্পর্কে 100% সঠিক করে কিছু বলা যায় না, তবে শোনা যায় যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন হযরত আর বিলালকে। সেটা ধরে না হয় এটা তার সেই জামা। এই মাঝের যে তরবারিটা দেখতে পাচ্ছেন, এটা হলো, যতটুকু বুঝতে পারছি আমি, জাফর আল তাইয়ার্স সোয়ার্ড। এবং এটা কত ফিট লম্বা হবে? 5 ফিটের উপর হবে লম্বা, 6 ফিটও হতে পারে হাতল সহ। সে কত বড় ছিল এটা আল্লাহ ভালো জানে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সেই সৌভাগ্য দিয়েছেন নিজ চোখে কিছু রেলিক্স দেখার, যেটা ছবিতে দেখেছি এবং অনেক কিছু ছবিতে দেখি নাই, সেটা সামনাসামনি দেখলাম। এখন নবীজির তরবারি অথবা তার যে আরো অন্যান্য জিনিসগুলো, এগুলো কেউ আসছে এখানে, আহ, সঠিক দিন তারিখ আমি বলতে পারছি না, বাট কোন এক সময় সৌদি থেকে এগুলো এখানে পাঠানো হয় প্রোটেকশনের জন্য, যেন এগুলো যুদ্ধে হারিয়ে না যায়। তো আমি যদি দিন তারিখ কালেক্ট করতে পারি, আমি আপনাদের সাথে শেয়ার করব। আর কিন্তু তারপর সেটা আর ফেরত দেওয়া হয়নি অথবা ফেরত নেওয়া হয়নি। He belonged to the faithful
এই গাছটার বেঁচে থাকার কোনো কারণ আমি দেখি না, শুধু কাঠ এবং ভিতরে সমস্তটা মরে গেছে, পচে গেছে, কিন্তু তারপর এটা বেঁচে আছে। সুবহানাল্লাহ। আমি এখানে আসতে যে যখন দেখলাম, প্রথম আমার ধারণা ছিল না যে $60 জন প্রতি। তো আসলে আমি এখানে এত টাকা খরচ করে আমি কি দেখবো, কিন্তু শুধুমাত্র নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নিদর্শন এখানে আছে, তার ব্যবহার করা কিছু জিনিসপত্র এগুলো আছে, সেগুলো দেখার জন্য আসলে আমি এখানে এসেছি এবং আলহামদুলিল্লাহ ইট ওয়াজ ওয়ার্থ ইট। আমি মনে করি আমার কাছে এটা ডেফিনেটলি ওয়ার্থ ইট ছিল। এখন নাসির ভাই, আপনার কাছে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। না, আমি এর আগে আসছি 13 বছর আগে, তবে দ্বিতীয়বার এসে আমার কাছে আরো অনেক ভালো লাগতেছে এবং আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমি সেকেন্ড টাইম আবার আসতে পেরেছি। আশা করি আমি আবারও এখানে আসতে পারবো। এবার ভালো লাগার কারণটা কি আমি নাকি কালাম? দুজনেই। আঙ্কেল, আঙ্কেল বলো, তোমার তোমার কেমন? তুমি এখানে আসলে তো ফার্স্ট টাইম, রাইট? কেমন লাগলো? আমার যেটা ভালো লাগলো এই তোপকাপি প্যালেসে এসে, আপনার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক ব্যবহৃত জিনিসপত্র আছে এবং অন্যান্য অনেক জিনিস দেখলাম, সাহাবাদের জিনিসপত্র, সাহাবীদের, হযরত ওমর, মা ফাতেমার জিনিসপত্র সবকিছুই আছে। তারপরে অনেকগুলি শর্ট দেখলাম আমরা, ফাতিহ সুলতান মেহমেদের শর্ট দেখলাম, তারপরে জেনেসারিদের পোশাক, এই সমস্ত সবকিছু দেখলাম, খুবই ভালো লাগলো। €60 এটা অনেক বেশি অ্যামাউন্ট, বাট এনিহাউ ইভেন হ্যাঁ ইটস ওয়ার্থ ইট। তো ভালো লাগলো, আর আপনার সাথে এসে আরো ভালো লাগলো, কারণ আপনার সান্নিধ্যের সাথে আপনার সাথে এখানে এসে দাঁড়িয়ে দিয়ে ঘুরতে পারা মানে সৌভাগ্যের বিষয়। আর ইট ওয়াজ অ্যামেজিং, থ্যাংক ইউ হ্যাভিং উইথ ইউ। আমি প্রথমে তাদের দেখে ভেবেছিলাম তারা স্ট্যাচু, কিন্তু আসলে তারা লাইভ। চমকে গিয়েছিলাম, ও মাই গড। একটা হাঁড়িতে 10 জন মানুষ রান্না করা যাবে, এত বড় সাইজের হাঁড়ি। আসলে 10টা মানুষ না করে 5টা গরু বলা যায়, 5টা গরু রান্না করা যাবে এক হাঁড়িতে। আমরা অনেক এনজয় করেছি, আর পয়সা উসুল নিঃসন্দেহে, এবং আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। کوچه بازار و سرا، کوچه و بازار و سرا،
سرم بجیر بابا مگر که شوی بوره مگر که شوی بوره سری به خدا بالا کرو زندگی پر پیچ و خمه دلیه پر درد و غمه زندگی پر پیچ و خمه دلیه پر درد و غمه هنی ایانان آشدوم هنی ایانان آشدوم هرچی که تغلا کرد همه گابورون با بالای چار همه گابورون با بالای چار اسمون دلام نرسا همه گابورون با بالای چار همه گابورون با بالای چار اسمون دلام نرسا برسی و بنده باری کش برسی و بنده باری کش مگاهی لکران و بحث و کلاسم رو درس و بحث و کلاسم بری رحل و حراسم بری رحل و حراسم با نامون هوش و حواسم با نامون هوش و حواسم که چی مگاه هجا کرون که چی مگاه هجا کرون تا که فرجی بریسه تا که فرجی بریسه ببین هرجی بریسه دست دعایی به خدا دست دعایی به خدا وقت رو بی